হ্যালো নমস্কার, আমি রাখি। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন ট্রেন্ডিং এ চলছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। আর অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিভাবে করবে আর কতটা সহজ উপায়ে করা যাচ্ছে সেই ভিডিওটাই আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এই ভিডিওটা আমি সমস্ত তথ্যটা বলে দেবো। চলো, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আজ থেকে জমা নেওয়া শুরু হয়ে গেছে। আর অনলাইনেও কিন্তু আজ থেকেই পোর্টাল চালু হয়ে যাচ্ছে। অনলাইনে যারা যারা করতে চান তারা আজ থেকে অনায়াসে করে নিতে পারবেন। এবার বলি কোথা থেকে পাবেন ফর্মটা কিন্তু সব থেকে পাওয়ার সহজ উপায় হলো আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত, মানে আপনাদের যার যার নিজের নিজের গ্রামের পঞ্চায়েত আছে সেখান থেকে পেয়ে যাবেন। আর যারা যারা নিজেদের গ্রাম থেকে নিজেদের পঞ্চায়েতটা অনেকটা দূর মনে হচ্ছে, তারা কিন্তু তাদের গ্রামের যে কোনো নিকটবর্তী কম্পিউটার সেন্টার থেকে গিয়ে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। বাংলায়, ইংরাজি, হিন্দি সবেতেই আছে। যার যেরকম ভাষায় কমফোর্টেবল তিনি সেই ভাষায় ডাউনলোড করে নেবেন, ফর্মটা বের করে ফিল আপ করবেন এবং সাথে সাথে যা যা নথি চেয়েছে সেই সবকিছু অ্যাটাচ করে আবার পঞ্চায়েতে কিন্তু আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এটা পঞ্চায়েতে যখন ফর্মটা আপনারা তুলতে যাবেন, পরিবারের যে কোনো একজন সদস্য গেলেই হবে। সাথে নিয়ে যেতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অরিজিনাল। এবার আসি ফর্মটা ফিল আপ করবেন কিভাবে। আমার ফর্মটা এখানে আমি শো করলাম না, কারণ আমার ফর্ম অলরেডি ফিল আপ হয়ে গেছে। প্রয়োজনীয় অনেক নথি আছে, তাই আমি ক্যামেরাতে দিলাম না। তো আমি ক্যামেরার সামনে ফর্মটা রেখে দিয়েছি। দেখো, আমি বাংলায় ফর্মটা ফিল আপ করছি, তাই তোমাদেরকে বাংলা অনুযায়ী সব বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, ফর্মটা যখন ফিল আপ করবে ইংলিশে ফিল আপ করারই চেষ্টা করবে। অবশ্যই যারা ইংলিশ পারবে না বাংলাতে করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশে করলে অনেক সময় নামের যেমন আধার কার্ড, ভোটার কার্ডে নাম অনেক সময় বানানটা ভুল আসে। তো সেক্ষেত্রে ইংলিশে যদি ফর্মটা ফিল আপ করো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যারা এই ফর্মটা কম্পিউটারাইজ করবে বা যারা এই ফর্মটা জমা নিচ্ছে তাদের ক্ষেত্রে। এবার আছে ফর্মটার ক্ষেত্রে। ফর্মের প্রথমেই আছে পরিবারের প্রধান, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধান যে, তার নাম লিখে দিতে হবে এখানে। আচ্ছা, এবারে একটা কথা আসি, পরিবারের প্রধান বলতে কাকে বোঝাচ্ছে। এমন অনেক ফ্যামিলি আছে যারা পরিবারে 9 জন 10 জন আছেন, ঠিক আছে। তো সে পরিবারে সবাই যদি একটা হেসেলে খাওয়া দাওয়া করেন এবং একই বাড়িতে বসবাস করেন, তাহলে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি আপনার শ্বশুরমশাই হবে। মানে আপনার শ্বশুরমশাইয়ের যে মেন হেসেল, মানে আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খাওয়া দাওয়া করেন এবং একই বাড়িতে বসবাস করেন, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু আপনার শ্বশুরমশাই হবে। আর এমন অনেক ফ্যামিলি আছে যারা আলাদা হয়ে গেছে, মানে একেবারেই আলাদা হয়ে গেছে, অন্য বাড়িতে থাকে, আলাদা জায়গায় বাড়ি করেছেন, তারা নিজেদের পয়সায় খাওয়া দাওয়া করেন, মানে নিজের স্বামীর পয়সায় খাওয়া দাওয়া করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের স্বামী অথবা হাজব্যান্ড হবে হেড অফ দ্য ফ্যামিলি। এবারে বলি, একই বাড়ির মধ্যে যারা বসবাস করছেন অথচ হাঁড়ি মানে খাওয়া দাওয়া আলাদা এবং খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আলাদা, অথবা এমন অনেক ফ্যামিলি আছে শ্বশুরমশাইয়ের বাড়িতেই অনেক মহিলা তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে বসবাস করছেন, এবং শ্বশুর শাশুড়ির সাথে খাওয়া দাওয়া বন্ধ এবং তাদের সাথে হয়তো কথোপকথন বন্ধ আছে। তো সেক্ষেত্রে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যেহেতু খাওয়া দাওয়াটা একসাথে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিটা আপনার হাজবেন্ডের নামই হবে, অর্থাৎ আপনার স্বামীর নাম হবে। একই বাড়িতে থেকেও খাওয়া দাওয়া যদি আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি নাম বসবে আপনার হাজবেন্ডের বা আপনার স্বামী। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে এখানে আপনার স্বামী অথবা আপনার শ্বশুরমশাইয়ের নাম হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে বসলো। দ্বিতীয়তে দিয়েছে জন্ম তারিখ, মানে আপনি যার নামটা আগে উল্লেখ করছেন, আপনার শ্বশুরমশাই অথবা আপনার হাজবেন্ড যার নামটা লিখছেন ওপরে, নিচে তেনারই কিন্তু ডেট অফ বার্থটা লিখতে হবে। একদম পুরো ডেট অফ বার্থ লিখে দেবেন। যেমন ধরুন এখানে দিন মাস বছর করে লেখা আছে, ঠিক সেরকম ভাবে সংখ্যায় লিখবেন। এরপর আসছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটা বলি কোথা থেকে পাবেন। প্রথমত এটা পাওয়ার অনেক সহজ উপায় হচ্ছে আপনার মানে রেশন কার্ডের মধ্যে লেখা থাকবে। প্রত্যেকটা রেশন কার্ডে উল্লেখ থাকে না, তবে পরিবারের যে কোনো একটা রেশন কার্ডের মধ্যে একটা রেশন কার্ডে এটা উল্লেখ থাকে। তো আমি আমার রেশন কার্ডের মধ্যে থেকেই পেয়ে গিয়েছি। আর যারা যারা পাবেন না তাদের ক্ষেত্রে আমি বলি, প্রচন্ড সমস্যা হচ্ছে, সার্ভার প্রবলেম হচ্ছে, প্রচুর প্রচুর সার্ভার প্রবলেম হচ্ছে। মানে অনলাইন থেকে যদি বের করতে যান প্রচুর সমস্যা, নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে বলবো একটু নিজেদের রেশন কার্ডটা ভালো করে দেখবেন খতিয়ে। একদম RKSY1, মানে আপনারা কোন তালিকাভুক্ত আছেন রেশন কার্ডের, সেই পদটা একদম নিচে বা আপনার নামের উপরে কিন্তু লেখা থাকবে ফ্যামিলি আইডি বলে। ওই সংখ্যাটা আপনাদেরকে এখানে এনে বসাতে হবে। এরপর দিয়েছে পরিবারের সদস্যের সংখ্যা। ওই যে বললাম, আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ আর নিজেদের বাচ্চারা থাকেন সেটা কাউন্ট করে লিখবেন। আর যদি বড় ফ্যামিলি হয়, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন, তাহলে শ্বশুর শাশুড়ি দেওর মানে সবাইকে নিয়ে কিন্তু কাউন্ট করতে হবে। আর যদি দেওর বা ভাসুর যদি আলাদা হয়ে যায়, মানে আলাদা তাদের বাড়ি থাকে বা তারা আলাদা খাওয়া দাওয়া করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেওর ভাসুর এদেরকে কিন্তু বাদ দিয়ে সংখ্যায় এখানে আপনাদেরকে সংখ্যাটা লিখতে হবে যে পরিবারে কতজন সদস্য আছে। এরপরে আছে ঠিকানা। ঠিকানার মধ্যে কিন্তু গ্রাম, পোস্ট অফিস, থানা আর
আম, জেলা আর পিন নাম্বার। এই 5টা জিনিস তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর আসছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে যোগ করবেন যেই মোবাইলের নাম্বারের সাথে আপনার আধার লিঙ্ক আছে। কিভাবে বুঝবেন কোন মোবাইল নাম্বার আধার লিঙ্ক আছে? আপনারা আধার কার্ডটা খুলবেন, আধার কার্ডে অ্যাড্রেস মানে যেখানে নিজের নাম, কেয়ার অফ এবং বিভিন্ন অ্যাড্রেস মানে আপনাদের নিজস্ব অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক তার নিচেতেই থাকবে এই নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা উল্লেখ করা আছে সেটাই কিন্তু আপনাদেরকে এই মোবাইল নাম্বারে দিতে হবে। অবশ্যই ওই মোবাইল নাম্বারটা কিন্তু যেন চালু থাকে, মানে যেন সেই সিমটা বন্ধ হয়ে না যায়, এটা দেখবেন। এরপর আসছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নম্বর। মানে এখানে চাওয়া হয়েছে পরিবারের সমস্ত এবার সদস্যদের এক এক করে নাম দিতে হবে। তাহলে পরিবারের প্রধানের নাম যে লেখা রয়েছে প্রথমে পরিবারের প্রধান, সেখানে পরিবারের প্রধানের নামটা উল্লেখ করে দেবেন। তারপরে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, মানে যতজন সদস্য আছে পরপর তার নাম, তার লিঙ্গ, পরিবারের সঙ্গে তার সম্পর্ক কি, তার সাথে ওয়াইফ হলে ওয়াইফ, তার সাথে ডটার হলে ডটার, মানে বউ, মেয়ে, ছেলে কার কি সম্পর্ক আছে সেরকম দেবে। এরপর আছে আধার নম্বর, তার আধার নম্বরটা বসিয়ে দেবে। এরকম ভাবেই দ্বিতীয় নম্বর সদস্যের ফর্মটা ফিল আপ করবে, মানে নামটা ফিল আপ করবে। তারপরে দেওয়া রয়েছে 3 নম্বর সদস্য, 4 নম্বর, 5 নম্বর। এবার এখানে বলে রাখি, একটা ফর্ম থেকে কিন্তু পরিবারে যদি 5 জন মহিলা থাকে, 5 জন মহিলাই 25 বছরের উপরে এবং 60 বছরের ভেতরে, তারা কিন্তু এই একটা ফর্ম থেকেই কিন্তু নিজেদের মানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারবেন। তারপরে একটা সব থেকে বড় ব্যাপার হলো, আপনারা যেখানে সমস্ত সদস্যের ঠিকানাটা বা নিজেদের সবকিছু দিচ্ছেন ডিটেলসটা, তার পাশেই ঘরে লেখা থাকবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। নিচে নিচে দেখবেন সদস্য 1 এর পাশে হ্যাঁ বলে একটা বক্স আছে, সামনে সদস্য 2 এর পাশেও একটা বক্স দিয়ে হ্যাঁ লেখা আছে। মানে যারা যারা অ্যাপ্লাই করবেন এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তাদের ওই নামের পাশে কিন্তু হ্যাঁ বক্সে টিক দিতে হবে। তাহলেই কিন্তু এখানে ওনারা বুঝে যাবেন যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাইটা করছেন। আর বলেছে বয়স 5-এর কম হলে আধার না চিহ্নিত করুন। তারপর আসছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের অ্যাকাউন্ট নগদ স্থানান্তরের জন্য ওনারা যে টাকাটা দেবেন অন্নপূর্ণা ভান্ডারের, সেটা যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে স্থানান্তর করতে পারে বা দিতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে ঢুকতে পারে টাকাটা, তার জন্যই এখানে এটা চাওয়া হয়েছে। আর চাওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক সদস্য, মানে 18 বছরের পর, ঠিক আছে? 18 বছরের পর যারা যারা আছেন বা যারা যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, তাদের এখানে ব্যাংক ডিটেলসটা ভরতে হবে। প্রথমেই দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে, মানে আপনার শ্বশুরমশাই অথবা আপনার স্বামী, তার কিন্তু ব্যাংকের নামটা প্রথমে দিতে হবে। যেমন ধরুন ইউকো ব্যাংক, তাহলে ইউকো ব্যাংক লিখে দিতে হবে, পাশে আপনার ব্রাঞ্চটা লিখে দেবেন। যেমন ধরুন আমার মন্তেশ্বর, আপনি লিখে দিলেন ইউকো ব্যাংক মন্তেশ্বর বা ইউকো ব্যাংক বর্ধমান। আবার যদি থাকে আপনার স্টেট ব্যাংক, তাহলে লিখে দেবেন স্টেট ব্যাংক। যার যা ব্যাংক আছে তার ব্যাংকের নামটা। আর এখানে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটাই উল্লেখ করতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক অথবা আধার কার্ডের লিংক করা আছে, ঠিক আছে? সেই প্রত্যেকে যার যার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে বাড়ির যতজন সদস্য আছে সবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বই আছে, বই থাকলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবকিছু দিতে হবে। আর সেই নাম্বারগুলি দিতে হবে যেই নাম্বারের সাথে আধার লিংক করা আছে অথবা ডিবিটি লিংক করা আছে। তারপর সদস্য 1 এর তুমি ব্যাংকের ডিটেলস দিয়ে দিলে, সদস্য 2 এর ব্যাংকের ডিটেলস দিয়ে দিলে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে আর আইএফএসসি নম্বর। আইএফএসসি নম্বরটা আবার কি? আপনারা যে ব্যাংকের বইটার পাসবইয়ের প্রথম পেজে যেখানে লেখা থাকে অ্যাকাউন্ট নম্বর, ঠিক তার নিচে মানে কয়েকটা ধাপের নিচে, আর না হলে ডান দিকে পাশ করে আপনারা দেখতে পাবেন ভালো করে লেখা আছে, একদম বড় হাতের লেখায় আইএফএসসি নম্বর বলে। এরপর আসছে এপিক নম্বর। এপিক নম্বরটা কি? এপিক নম্বরটা হচ্ছে আপনার ভোটার নম্বর। ভোটার কার্ডটা বের করে নেবেন, আপনার পরিবারের যে হেড আছেন তার ভোটার নাম্বারটা লিখে দেবেন। ভোটার নাম্বারটা কি? তিনটে সংখ্যা থাকে, মানে এ বি সি ডি এরকম সংখ্যা থাকবে, তারপরে নাম্বার থাকবে, ওইটা হচ্ছে ভোটার নাম্বার। আপনারা বুঝতে পারবেন নম্বর বলে লেখা থাকবে, আশা করি সবাই জানেন। এরপর বিধানসভার ক্ষেত্র অংশ নম্বর, এটা কোথা থেকে পাবেন? এটা পাবেন আপনারা ওই যে কয়েকদিন আগে যে ভোট দিয়ে এলেন, ভোটের যে স্লিপটা আপনাদেরকে দিয়েছিল ভোটের আগে, যে এই স্লিপটা নিয়ে গিয়ে বিএলওরা বাড়িতে এসে বলেছিল না যে এই স্লিপটা নিয়ে গিয়ে আপনারা ভোটটা দিতে যাবেন, সেই স্লিপটার মধ্যে লেখা থাকবে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। সেই নম্বর দুটো এখানে বসিয়ে দেবেন। এরকম করে কিন্তু সদস্য 1, 2, 3, 4, 5 মানে যতজন সদস্য আছে সবারই সেম প্রসেস করবেন। এরপর আছে বিভাগ, মানে কি আপনারা কি এসসি এসটি ওবিসি যে যা আছেন সেরকম ভাবে টিক দিয়ে দেবেন। এরপর আছে রেশন কার্ডের কি বিষয়ে কিছু তথ্য, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখন প্রায় জনেরই ডিজিটাল রেশন কার্ড আছে, প্রায় জনেরই আছে, তাহলে হ্যাঁ করে দেবেন। আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে না করে দেবেন।
এবার আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। মানে আপনার কাছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনার কি ধরনের রেশন কার্ডটা আছে, এখানে অনেক দেওয়া আছে, AAY, PHH, SPHH, RKSY1 এবং RKSY2 আর ভর্তুকিহীন। মানে কে কোনটা পান কার্ডের, যেমন রেশন কার্ডটা আছে ঠিক তার নিচে বড় বড় করে লেখা থাকবে RKSY1 নাকি RKSY2 নাকি AAY, যার যেটা থাকবে সেরকম টিক মেরে দেবেন। আর এখানে টিকটা মারবেন যিনি অ্যাপ্লাই করছেন তার ধরে টিকটা মারলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, হ্যাঁ টিক দিয়ে দেবেন, কারণ আমি জানি প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা গরিব মানুষই রেশন দোকান থেকে রেশন তোলে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ রয়েছে, যদি থাকে তাহলে দিয়ে দেবেন, যদি 3টের বেশি পাকা ঘর না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, এখানে না করে দেবেন। তারপরে আছে পারিবারিক জমির মালিকানা। পারিবারিক জমির মালিকানা আছে মানে কি, মানে আপনার স্বামীর নামে যদি কোনো রকম রেজিস্ট্রেশন করা থাকে জমির বা বাড়ির, কোনো বাড়ির দলিল থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন। বাড়ির দলিল যদি না থাকে, কোনো জমি যদি বা কোনো সম্পত্তির যদি নাম আপনার স্বামীর নামে না থাকে তাহলে সেক্ষেত্রে না করবেন। আপনারা যদি আপনার শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকেন ধরুন, তাহলে সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যিনি মানে শ্বশুর মশাই তার নামে আছে তাহলে হ্যাঁ করতে হবে। আর যদি আপনারা শ্বশুর মশাই বাড়িতে আছেন অথচ খাওয়া দাওয়া একসাথে করেন না, ওই যে আলাদা থাকেন, তাহলে কিন্তু এখানে না হবে, কারণ এখনো অবধি আপনার এই অবস্থায় হলে এখনো অবধি কিন্তু সেই বাড়ির কোনো মালিকাধীন আপনি বা আপনার স্বামী নন, তাহলে সেক্ষেত্রে না হবে। এখানে কিন্তু জমির রেকর্ডের সবকিছু কিন্তু কপি কপি বলে এখানে রাখা হয়েছে, চাওয়া হয়েছে, কিন্তু আমি যতদূর খবরে দেখলাম এই কপি কিন্তু জমা করতে বলছে না। তাতেও আমি বলবো যদি হ্যাঁ হয় এখানে, তাহলে যা যা চেয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন নথি এবং এই জমির যে রেকর্ড, সর্বশেষ রেকর্ড, সেটা নথিগুলো নিয়ে রাখবেন, মানে জেরক্স নিয়ে রাখবেন, ঠিক আছে। এবার হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, যদি জমি থেকে থাকে তাহলে জমির পরিমাণটা দেবে, যদি জমি না থেকে থাকে আপনার নামে 0। এরপর আছে যানবাহন, মানে এখানে কি বলছে দেখুন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কোনো সদস্যের, মানে কি 4 চাকা যদি গাড়ি থাকে তবে গিয়ে এখানে মেনশন করুন হ্যাঁ। 2 চাকা মোটর সাইকেলের জন্য কিন্তু এখানে কিচ্ছু বলেনি, মানে এখানে গাড়ি, জিপ, ট্র্যাক্টর, যেমন মারুতি, ট্যাক্সি, হ্যাঁ ট্র্যাক্টর, লরি, বাস, এই সবগুলোর জন্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ উল্লেখ করতে হবে, গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, মানে গাড়ির নাম্বারটা কি, গাড়ির সংখ্যাটা তো করতেই হবে, আপনার একটা গাড়ি আছে না দুটো গাড়ি আছে, মানে একটা 4 চাকা আছে না দুটো 4 চাকা আছে, এগুলো উল্লেখ করতে হবে। আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। আর একটা ছোট্ট করে সাইডে দিয়ে দিয়েছে মডেল, মানে যদি থাকে মডেল, কি মডেল, সেই মডেল নামটা, মানে সেই গাড়ির নামটা উল্লেখ করতে হবে। এরপর আসছে এরপর আসছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা আছে মানে আগের সরকারের কাছ থেকে কি কোনো কিছু সরকারি যদি স্বাস্থ্য বীমা করে থাকো সেটা এখানে উল্লেখ করতে হবে, আর যদি বেসরকারি স্বাস্থ্য বীমা করা থাকে সেটাও উল্লেখ করতে হবে। আর যদি না হয় না, এতে টিক মেরে দিলেই হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে, ঠিক আছে। আর হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2 সবারই তাহলে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে। সেটা সরকারি তোমরা স্বাস্থ্য বীমা আছে না বেসরকারি স্বাস্থ্য বীমা আছে সেটা টিক মারতে হবে। বিমার অঙ্ক, কত টাকার এই স্বাস্থ্য বীমাটা করা আছে, প্রিমিয়ামের বিবরণ মানে নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, আপনার স্বামী যদি বা আপনি যদি কোনো কর দিয়ে থাকেন বা পেশাগত কোনো কর প্রদান করে থাকেন বা আয়কর দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা হ্যাঁ করবেন, না দিয়ে থাকলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, যদি কারোর প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ড দেবেন। এখন প্রত্যেক মানুষেরই প্যান কার্ড আছে তাই এখানে হ্যাঁতে টিক করবেন এবং হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখবেন, তারপর আপনি লিখে দিলেন তার প্যান নম্বর, মানে প্যান কার্ডের মধ্যে লেখা থাকে প্যান কার্ডের নম্বর, তারপর সদস্য 1 এর তথ্য দিলেন, সদস্য 2 এর তথ্য দিলেন, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্যের তথ্য দিলেন, ঠিক আছে এরকম করে। এরপর হচ্ছে কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের যিনি প্রধান আছেন প্রথমেই তার বিবরণটা দিতে হবে, তিনি কি কর্ম করেন সেই কর্মটা এখানে টিক মারতে হবে। সরকারি ক্ষেত্রে হলে সরকারি ক্ষেত্রে টিক মারবেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করলে বেসরকারি ক্ষেত্রে টিক করবেন, তিনি যদি ব্যবসায়ী হন, মালিক হন কোনো ব্যবসার সেই ক্ষেত্রে টিক করবেন, পরিযায়ী শ্রমিক হলে, বেকার হলে সে যে যা হবে সেরকম ভাবে টিকটা মারতে হবে। এইরকম করে কিন্তু সদস্য যারা যারা নাম দিয়েছেন প্রত্যেক জনার কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। প্রাপ্তবয়স্ক বলছে মানে যারা বড় হয়েছেন, যারা
পড়াশোনা করছেন তাদের, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না, মানে এই বাচ্চা জন্ম নিল উনি কিন্তু এখানের মধ্যে ধরবেন না। তাহলে সদস্যের সংখ্যাগুলো নিচে উপরে লিখে দেবেন। শিক্ষিত সদস্যের সংখ্যা একটা হলে একটা, দুটো হলে দুটো, অশিক্ষিত যারা আছেন তাদের সংখ্যাটা লিখে দেবেন। এরপর পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা ঠিক মারবেন। তারপরে 1 নম্বর সদস্য, 2 নম্বর, 3 নম্বর এরকম করে লিখে দেবেন। আর লিখবেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে লাস্ট কি করেছে, মানে ওনারা কি বিএসসি পাস করেছেন, না বিএ পাস করেছেন, না এমএ পাস করেছেন, না এইচএস, না মাধ্যমিক দিয়েছেন, মানে যা দিয়েছে সেটা লিখে দেবেন। এরপর রয়েছে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, মানে কোনো মানে আমাদের যে পার্টি, মেন কথা পার্টি, কোনো পার্টির অধীনে আছে, মানে পার্টির হয়ে কাজ করছে কি, বা মন্ত্রী পদ এসব কোনো পদে আছে, মন্ত্রী পদে, হ্যাঁ বিধায়ক পদে, এসব কিছু পদে থাকলে সেখানে টিক মারবেন। আর সদস্য নম্বরটা লিখে দেবেন। এটা যারা আছে তারাই জানবে, সদস্য নম্বরটা তাদের কাছে থাকে যেহেতু। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে আপনার যে সদস্যের বিবরণ এখানে দিয়েছেন তার মধ্যে কেউ কি সরকারি পেনশন পায় সেটা লিখতে হবে। যদি পান তাহলে কিন্তু তার কিন্তু পেনশনভোগীর নাম্বারটা লিখতে হবে, মানে তিনি যে পেনশনটা পান তার একটা স্লিপের কপি কিন্তু এর সাথে জমা দিতে হবে। পাশে লেখাই আছে, পুরো বাংলায় লেখা আছে, যারা বাংলায় পাবেন ফর্মটা বা বাংলায় নেবেন তারা পুরো বাংলায় লেখা আছে, একদম স্পষ্টভাবে লেখা আছে, বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বলছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, মানে জিএসটি দেন, জিএসটি আছে কিছু ফাইল টাইল করা, কিছু অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ বা না, যদি থাকে হ্যাঁ, না থাকে না। এরপর পরিবারের মোট বার্ষিক আয়, মানে বছরের আয় কত পরিবারের, সে আয়টা সংখ্যায় লিখতে হবে, মানে অঙ্কে লিখতে হবে, মানে 80,000 হলে 8 শূন্য 3টে শূন্য 80,000। এরপর হচ্ছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, এটা আমাদের নয়, সত্যি আমাদের নয়, তাই যতজনের সদস্যের এখানে উল্লেখ করা আছে প্রত্যেকটা সদস্যের ওপরে ওপরে প্রযোজ্য নয় অংশের টিক। এরপর আছে অন্যান্য ক্রেডিট কার্ড, কোনো ধরনের ক্রেডিট কার্ড এখানে যা যা উল্লেখ করা আছে, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কৃষি ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলোর মধ্যে কিছু যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে সেগুলোর কিন্তু নম্বর, আইডির সংখ্যা আর যে ডেটে ওটার ইস্যু হয়েছে, মানে শুরু হয়েছে ওর মধ্যেই লেখা থাকবে, সেই ডেটটা এখানে লিখতে হবে। যদি এরপর দিয়েছে যদি এসআইআর 2026 নাম বাদ, মানে এসআইআর হয়েছিল না আমাদের এবারে ভোটের আগে, সেখানে যদি কারোর নামটা বাদ গিয়ে থাকে তাহলে এখানে কিন্তু লিখতে হবে হ্যাঁ নাম বাদ গিয়েছে, বা যদি কোনো কিছু না থাকে তাহলে সেখানে প্রযোজ্য নয় করে দেবেন, আর যদি থাকে তাহলে দিতে হবে। আর মামলার বিবরণটা দিতে হবে, যদি বাদ যায় তাহলে সেই যে মামলা হয়েছে তার জন্য একটা তো মামলা করা হয়েছে, তো সেই মামলার বিবরণটা দিতে হবে এখানে। এরপর দিয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে যে এখানে ব্যাপারটা মন কথা হয়েছে, বাড়ির যদি কোনো শিশু সদস্য বিদ্যালয়ে মানে স্কুলে পড়াশোনা করে, তার নাম, কোন শ্রেণীতে পড়ে, তার স্কুলের নাম, ধরন, হ্যাঁ এগুলো দিতে হবে। আর কি রকম ধরন, মানে কি, মানে কোন ইয়েতে পড়ে, কোন স্কুলে, সরকারি, বেসরকারি, মাদ্রাসা, হ্যাঁ যেরকম যে সেরকম ভাবে টিক মেরে দেবেন। এরপরে আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যেসব বাচ্চারা ছোটদের আমি বলেছিলাম, সেই ছোটদের কিন্তু টিকাকরণ হয়েছে কিনা সেটা লিখতে হবে, টিকাকরণ না হলে সেটাও লিখতে হবে। আর টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে হলে সেই সম্পূর্ণ হয়ে গেলের উপর টিক দিতে হবে। আর এখানে এক কাজ করবেন, আপনারা যে টিকাকরণের যে বইটা আছে, এখন তো কার্ড নেই আগেকার মতন ছোট ছোট, যে বইটা আছে, যে পেজটায় টিকার সমস্ত বিবরণটা দেওয়া আছে, সেটা এক কপি জেরক্স করে নেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে আগে যদি লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই উল্লেখটা কিন্তু এখানে করতে হবে। আর যদি কোনো কিছু না পান, এই সবে 25 বছর বয়স হয়েছে, তাহলে না করে দেবেন। আর যদি পান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রকল্পের নামগুলো উল্লেখ করতে হবে, আর পাচ্ছেন কিনা মানে পেয়েছেন কিনা সেই হ্যাঁ টিক করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা সদস্যের ঘরেই কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে কিছু আর কিছু না, শুধু দেওয়া আছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এই লাইনটা কিন্তু অফিসার করবে, মানে যে নিয়ে জমা নেবেন তারপরে ওনাদের কাজ, ঠিক আছে, এখানে আপনারা বা আমরা কিছু করব না। এরপরে দিয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, এইটা পড়ে সম্মত বলে একটা অপশন আছে, সামনে বক্স আছে, টিক মেরে দেবেন, ঠিক আছে। আপনি সম্মত দিলেন যে হ্যাঁ এটা আমি আমার জ্ঞানবশতই ফর্মটা ফিল আপ করেছি। যদি আপনার এরপর কোনো কিছু ভুল প্রমাণিত হয় বা কোনো তথ্য আপনি লোকানোর চেষ্টা করেন, সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে। তো সেইটার পাশেও একটা স্বাক্ষর করে দিতে হবে, যিনি ফর্মটা ফিল আপ করছেন তিনি একটা স্বাক্ষর করে দেবেন, ব্যাস, আর কোনো কিছুই নয়। আরো একটা জিনিস আমি শেষে বলে রাখি, যেটা আমি প্রথমেই বললাম, ফর্মের মধ্যে কিন্তু বড় বড় করে লেখাই রয়েছে এখানে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল, এত কিসের কনফিউশন বুঝতেই পারি না।
আর এটার সাথে কি কি জমা দেবেন বলে দিচ্ছি। জমা তো দেওয়ার কথা বিশেষ কিছু দেওয়ার নেই, তাও বলবো আপনারা যখন নিয়ে যাবেন ক্যারি করবেন, আমি এখনো অব্দি এটা ফর্মটা জমা দিইনি, আমি দেবো। তো যখন এটা নিয়ে যাবেন তো তখন কি করবেন, যাদের যাদের সদস্য এখানে বিবরণ দিচ্ছেন সবারই শুধু 18 বছরের নিচে হলে মানে সবারই যার যেরকম যেরকম জিনিস আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স হয়ে গেল। আর গাড়ি থাকলে গাড়ির ওই ডকুমেন্টসের জেরক্স নিয়ে যাবেন। যা যা জিনিস এই তথ্য বা যা যা তথ্য এই ফর্মের মধ্যে আপনারা দিয়েছেন সেই সমস্ত কিছুর এক কপি করে জেরক্স রাখার চেষ্টা করবেন। অরিজিনালগুলো অরিজিনালগুলো অবশ্যই ক্যারি করবেন। সব নিয়ে গুছিয়ে জমা দিতে চলে যাবেন, যেটা বলবে তখন সেটা আপনারা জমা দিয়ে দেবেন। আর অবশ্যই যা যা ডকুমেন্টস নিয়ে যাবেন, যে যে সদস্যের ডকুমেন্টসের জেরক্সগুলো নিয়ে যাচ্ছেন, প্রত্যেকজনের নিজের নিজের ডকুমেন্টসের নিচে কিন্তু নিজের সই করা থাকবে, পুরো সই। মানে আমার নাম হচ্ছে রাখি কর্মকার পাল, আমি রাখি কর্মকার পাল নামে সই করবো, আমি কিন্তু রাখি কর্মকার নামে সই করে দিলে হবে না, ঠিক আছে? বাংলায় সই করলে বাংলায় করবেন, ইংলিশে হলে ইংলিশে করবেন, যে যাতে কমফোর্টেবল সইটা করে দেবেন। ব্যাস, এরপর আপনারা নিজেদের পঞ্চায়েতে গিয়ে কিন্তু এই ফর্মটা জমা দেবেন। তা হয়ে গেল এই ব্যাপার। আর এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন, সব সময় অ্যাভেলেবেল আছি উত্তর দেওয়ার জন্য। আর এই বিষয়টা তো নিয়ে অবশ্যই অ্যাভেলেবেল থাকতেই হবে। নমস্কার, আজকের মতন আসছি, পরে একটা ট্যুরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।